ভেরি ভেরি থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। আজকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আপনাদের পড়াবো দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস। রুলস মানে কি? রুলস মানে বিধি। লেখেন রুলস। রুলস মানে কি? রুলস মানে হচ্ছে বিধি। বিধি, বিধি। আগের বার পড়িয়েছিলাম অর্ডার, আদেশ। এবার পড়াবো বিধি, রুলস। রুলস মানে হচ্ছে বিধি। তাহলে আমরা আরেকটা জিনিস শিখিয়েছিলাম, সেটা কি আপনাদের মনে আছে? এই বিধি পরিবর্তন করতে পারে কে? বিধি পরিবর্তন কি করতে পারে? বিধি পরিবর্তন করতে পারেন সরকারের অনুমতিতে বার কাউন্সিল। বিধি পরিবর্তন করতে পারে কে? বিধি পরিবর্তন করতে পারে সরকারের অনুমতিতে বার কাউন্সিল। সরকারের সরকারের অনুমতিতে অনুমতিতে বার কাউন্সিল বার কাউন্সিল বিধি বিধি পরিবর্তন করতে পারেন। করতে পারেন। এই কথাটা কততে বলা আছে সবাই বলেন তো? অনুচ্ছেদ 40-এ। অনুচ্ছেদ 40-এ। অনুচ্ছেদ 40, বার অর্ডার 1972। অনুচ্ছেদ 40, বার অর্ডার 1972। দেখেন অনুচ্ছেদ 40, বার অর্ডার। এটা শর্টকাটে আমরা লিখছি, দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এইখানের অনুচ্ছেদ 40-এ বলা আছে সরকারের অনুমতিতে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারে। অনুচ্ছেদ 40-এ। এটা ইনশাল্লাহ আপনাদের আর ভোলার কথা না, আমরা আপনাদের সুন্দর করে বুঝিয়েছি। সবাই একটু খেয়াল করেন। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। রুলস শব্দের অর্থ বিধি। বিধি পরিবর্তন করতে পারে কে? সরকারের অনুমতিতে বার কাউন্সিল। ইনশাল্লাহ এই অংশটা তো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন, তাই না? আসেন এইবার আপনাদের অন্য একটা ব্যাপার শিখেন। তাহলে আমাদের যে বিধির অংশটা, এখানে খুব অল্প একটা অংশ পড়াবো। আমাদের এখানে বেশি কিছু একদমই নাই। ওকে, এই বিধির এখানে বেশি কিছু একেবারেই নাই। এখানে বিধি 3। সবাই আসেন, সবাই চলে আসেন। যা যা পড়াবো এর বেশি পড়বেন না। যা যা পড়াবো এর বেশি কোনোভাবেই পড়বেন না। এটা কোনোভাবে বাঞ্ছনীয় না। দেখেন বিধি 3। এই আইনের বিধি 3-এ বলা আছে, এই আইনের বিধি 3-এ বলা আছে যা পড়াবো এর বাইরে একটুও পড়বেন না। এর চেয়ে বেশি পড়ার কোনো দরকার নেই। যা পড়াবো ইনশাল্লাহ। সবাই রেডি বলেন, রেডি? আচ্ছা, বিধি 3-এ বলা আছে, লেখেন বার কাউন্সিলের বার কাউন্সিলের বার কাউন্সিলের নির্বাচনের ব্যবস্থা কে গ্রহণ করবে? নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। গ্রহণ করবেন কে? গ্রহণ করবেন কে? নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই লিখে ফেলেন, বার কাউন্সিলের নির্বাচনের ব্যবস্থা কে গ্রহণ করবে? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। এই বেড়ায় নির্বাচনের ব্যবস্থা কিভাবে গ্রহণ করবেন? সবাই লিখে ফেলেন, বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে। লেখেন, লিখে ফেলেন সবাই। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল হচ্ছে চেয়ারম্যান। কোথার চেয়ারম্যান? বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এই অংশটা তো আপনাদের ক্লিয়ার, তাই না? সবাই একটু বলেন তো, সবাই একটু বলেন এই অংশটা নিয়ে তো আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না। সবাই তো ক্লিয়ার? আমি আবার বলছি, দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, 1972 সালের রাষ্ট্রপতি আদেশ নং
ছিচল্লিশ থেকে এটা তৈরি হয়েছে। রুলস শব্দের অর্থ হচ্ছে বিধি। রুলস শব্দের অর্থ হচ্ছে বিধি। বিধি প্রণয়ন করে কে? পরিবর্তন, বিধিটা পরিবর্তন কে করতে পারে বলেন তো, কে করতে পারে? সবাই বলেন। সরকারের অনুমতিতে বার কাউন্সিল বিধি পরিবর্তন করতে পারে। এটা বলা আছে আবার কোথায়? এটা বলা আছে অনুচ্ছেদ 40-এ, বার কাউন্সিল অর্ডারে। ঠিক আছে, সাউন্ড আবার কমে গেছে। আচ্ছা, সরি সরি, আমি তাহলে সাউন্ডটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আমি আমি এটা হেডফোনটাই অফ করে দিচ্ছি। আপনারা আগের মতো হেডফোন ছাড়াই থাকেন। আচ্ছা, এবার বলেন আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। এবার বলেন আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। এটা আমার মোবাইলের একটা ইনবিল্ট, ঠিক আছে, এটা আমার নিজের ইনবিল্ড, এটা হচ্ছে আচ্ছা, সো লাউডলি, আচ্ছা পারফেক্ট। আচ্ছা, ভেরি ভেরি থ্যাংক ইউ। এবার আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমাকে সবাই শুনতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনাদের এইভাবেই ক্লাস নেবো, আমার এটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, লেখেন দি বাংলাদেশ, সবাই আমি আবার ছন্দটা দেখেন। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। বার কাউন্সিল রুলস 1972, 1972 সালের রাষ্ট্রপতি আদেশ নং কত? 46। ওকে, এখানে বলা আছে রুলস। রুলস শব্দের অর্থ কি আপনাকে জানতে হবে। রুলস শব্দের অর্থ হচ্ছে বিধি। এই বিধি পরিবর্তন করতে পারে কে? এই বিধি প্রণয়ন করতে পারে সরকারের অনুমতিতে বার কাউন্সিল। সরকারের অনুমতিতে বার কাউন্সিল, এই কথাটা ইম্পর্টেন্ট। সরকারের অনুমতিতে বার কাউন্সিল। শুধু বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারে না, শুধু সরকার বিধি প্রণয়ন করতে পারে না, করতে পারে হচ্ছে সরকারের অনুমতিতে বার কাউন্সিল। সরকারের অনুমতিতে বার কাউন্সিল পারে। অনুমতি, অর্থাৎ বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে বার কাউন্সিলকে, দেন বিধি প্রণয়ন করতে হবে। এই অংশটা বার কাউন্সিলের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই কথাটা কোথায় বলা আছে? অনুচ্ছেদ 40-এ, বার কাউন্সিল অর্ডার 1972। এটা এভাবে লেখে না, লিখতে হয় দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এইভাবে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা। এবার আসেন দ্বিতীয় অংশ। এই আইনের এই আইনের বিধি 3-এ কি বলা আছে দেখেন। এই আইনের বিধি 3-এ আপনাকে বলে দিয়েছে বার কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা, বার কাউন্সিলের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন কোন ব্যক্তি? কমেন্টে লেখেন অ্যাটর্নি জেনারেল। লিখে ফেলেন না, বার কাউন্সিলের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন কোন ব্যক্তি? এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। উনি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন, অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেলের কি ব্যাপারটা লেখেন। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে। আশা করি এখানে আর আপনার কোনো ভেজাল নাই ইনশাআল্লাহ। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল কি করবেন? অ্যাটর্নি জেনারেল নির্বাচনের ব্যবস্থা করবেন। তো এই অংশটা আপনাদের জন্য একদম ক্লিয়ার। এই অংশটা আপনাদের জন্য ক্লিয়ার। এবার যে জিনিসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা এখন পড়াবো। আপনারা সবাই এবার খেয়াল করেন, এইটা আপনারা ভুল করবেনই। এইটা আপনারা ভুল করবেনই, যাতে এই ভুলটা না হয়। আমি একটা প্রেডিকশন দিয়েছি যে এই এমসিকিউটা 2027 সালে পাবেন ইনশাআল্লাহ। এটা আসার মতো একটা এমসিকিউ। আমি যদি বার কাউন্সিলের দায়িত্বে যাই, আমি এই কোশ্চেনটা আপনাদের আমি ওই সময় করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এইবার দেখেন জিনিসটা খেয়াল করে দেখেন। এইভাবে লেখেন পরীক্ষার খাতায়। এই এমসিকিউটা স্যার প্রেডিক্ট করেছে। স্যার এই কটা জিনিস প্রেডিক্ট করেছে যে এটা পরীক্ষা আসবে। লিখে রাখেন সুন্দর করে, এটা লিখে রাখেন। বার কাউন্সিল লেখেন, বার কাউন্সিল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল, সুন্দর করে লেখেন ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল। আর এখানে লেখেন বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল। শুধু এই দুইটার মধ্যে আপেক্ষিকভাবে শব্দের পার্থক্য কোথায়? এখানে একটা শব্দ বেশি, নির্বাচন।
এই একটা শব্দ বেশি, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্নটা আসলে আপনাকে বুঝতে হবে যে এখানে নির্বাচন দেওয়া না অনলি ট্রাইব্যুনাল দেওয়া, কারণ দুইটা জিনিস, দুইটা ডিফারেন্ট কনসেপ্ট। এইটা আপনাকে কেউ বুঝাইয়া দেয় না, পরীক্ষা হলে আন্দাজে পানার দাগান। মাথায় রাখবেন, বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালটা কি? একটি 3 সদস্য বিশিষ্ট আদালত। 3 সদস্য বিশিষ্ট বিশিষ্ট একটি কি বিশেষ আদালত। মাথায় রাখবেন, বার কাউন্সিল হচ্ছে 3 সদস্য, এটা হচ্ছে 3 সদস্য বিশিষ্ট একটা বিশিষ্ট বিশেষ আদালত, স্পেশাল কোর্ট। ঠিক আছে, যেখানে কি করা হয়, যেখানে আইনজীবীদের, এখানে আইনজীবীদের, যেখানে আইনজীবীদের কি করা হয়, অসদাচরণের বিচার ও শাস্তি দেওয়া হয়। আশা করি বুঝেছেন। এই সদস্য সংখ্যা কয়জন? 3 জন। এটাও আপনাদের জন্য এবার এমসিকিউ তে আসার মতো একটা ব্যাপার। আর এখানে কি নির্বাচন ট্রাইব্যুনালটা কি? এটা হচ্ছে একটা কমিশন, এটা হচ্ছে একটা কমিশন, বা এটা হচ্ছে একটা বোর্ড। নির্বাচন ট্রাইব্যুনাল এটা একটা কমিশন বা এটা একটা বোর্ড। এটা মাথায়, এখানে কি করা হয়, এখানে নির্বাচনের, বার কাউন্সিলের, নির্বাচনের ব্যবস্থা করা। এই, এটা সুন্দর করে রাখবেন, এটা জীবন আর তাহলে ভুল হবে না ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এবার লেখেন, এবার যারা পরীক্ষায় আসবে সেই জিনিসটা এবার এখানে লেখেন, যেটা এবার পরীক্ষায় আসবে আমি গোল দিয়ে দিব কোথায় কোথায় লেখেন। এই জিনিসটা সুন্দর করে লিখে রাখেন, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা ভুল করবেনই। ঠিক আছে, এই জন্য এটা লিখে দিচ্ছি। আচ্ছা, এই দেখেন, এটা প্যাচ খাওয়ার মতোই। হ্যাঁ, এবার লেখেন, অ্যাটর্নি জেনারেল এখানে সদস্য না, সদস্য না। অ্যাটর্নি জেনারেল এখানে সদস্য না। অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিল ট্রাইব্যুনালের কোনোভাবেই সদস্য না। আর অপরদিকে এই বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান। পরীক্ষা যদি লিখিত আসে, বার কাউন্সিল ট্রাইব্যুনাল নির্বাচন ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য কি, এটা লিখিততে আপনাকে কভার করে দিবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসলে কোন ধারায় কিসে বলা আছে, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আগে সেটা আমাকে একটু বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। বার কাউন্সিল ট্রাইব্যুনালের অ্যাটর্নি জেনারেল কোনোভাবেই সদস্য না, আর নির্বাচন ট্রাইব্যুনালের অ্যাটর্নি জেনারেল কিন্তু চেয়ারম্যান। দুইটা কিন্তু আসমান কা আর জমিন কা ফারাক আছে। ঠিক আছে, আসমান কি আর জমিন কি ফারাক হে, এই দুইটা শব্দের মধ্যে। এটা জানি কোনোভাবেই ভুল না হয়, এগুলি আমি প্রেডিক্ট করেছি, এটা আপনাদের চলে আসবে পরীক্ষায় ইনশাল্লাহ। কারণ এইভাবে করে পড়াবে না, এইভাবে করে অ্যানালাইজ করে আইনটাকে বোঝানো হয় না, যার কারণে পরীক্ষা পারা যায় না। আচ্ছা, এইবার লেখেন কোন ধারায় বলা আছে। আমি, এই দেখেন, অনুচ্ছেদ, অনুচ্ছেদ অনুচ্ছেদ 33-এ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে। বার কাউন্সিল অর্ডার, এই দেখেন, বার অর্ডার 1972। এই বার অর্ডার 1972 এর অনুচ্ছেদ 33, এটা কি করা হয়েছে, এই যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে কততে, বার অর্ডার 1972 অনুচ্ছেদ 33-এ। আর এখানে কিসে গঠন করা হয়েছে লেখেন তো, শর্টকাটে লেখেন আর কি। নাম তো দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস। হ্যাঁ, অনেক নাম। বার রুলস 1972, 1972 বিধি 8, বিধি 8। এই শেষ, আর আপনাদের কিছু নাই। লিখিততে আসলে এইভাবে মাইটা দিলেও চলে যাবে, এইভাবে মারলে আপনার লিখিত রফার হয়ে যাবে। পরীক্ষায় যদি আসে বার কাউন্সিল ট্রাইব্যুনাল আর নির্বাচন ট্রাইব্যুনালের পার্থক্য কি, সুন্দর করে পারবেন না? একটু বলেন ইনশাআল্লাহ। এটা কি আপনাদের ভালো লাগছে কিনা বলেন। এবার আমি একটু গোল করে দেই কোথায় কোথায় আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য।
এটা গোটাই একটা ইটসেলফ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখেন এমসিকিউ কত জায়গায় আসতে পারে। পরীক্ষা একটা দিয়ে দিতে পারে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কয় সদস্য বিশিষ্ট, 3 সদস্য বিশিষ্ট। এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট। বার কাউন্সিল ট্রাইব্যুনালটা অ্যাকচুয়ালি কি? এটা একটা আদালত, দিয়ে দিতে পারে। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালটা কি? এটা একটা কমিশন বা বোর্ড, ঠিক আছে, এটাও হতে পারে। আবার পরীক্ষা এটাও আসতে পারে, বার কাউন্সিল ট্রাইব্যুনালের কাজটা কি? এখান থেকে একটা এমসিকিউ মেরে দিতে পারে, অসদাচরণের বিচার করা, আসতে পারে। আবার এটা আসতে পারে, বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের কাজ কি? নির্বাচনের ব্যবস্থা করা। সুপার ইম্পর্টেন্ট 2027-এর প্রেডিকশন আমার, আমি 2027 সালে এটা প্রেডিক্ট করে দিলাম। 2027-এর এমসিকিউতে এটা থাকবে ইনশাল্লাহ। সেটা কি? সবাই কমেন্টে লেখেন, বার কাউন্সিল ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল সদস্য না। এইটাই আসার মতো একটা খেলা। আর অপরদিকে বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালে এই বেড়া চেয়ারম্যান, দুইটার মধ্যে কি কথা! একটা এক জায়গায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে, আরেক জায়গায় সে রাজা। বার কাউন্সিল ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল সদস্য না, মানে তারা যেন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে, নিজের ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছে। বার কাউন্সিলের একটা চেয়ারম্যান, আবার ওই বার কাউন্সিলের ভিতরে ট্রাইব্যুনালের এই সদস্য না। চিন্তা করছেন আপনি? আর অপরদিকে বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালে এই বেড়ায় বস। এই হচ্ছে ব্যাপার। এইটাও আপনার আসতে পারে, আবার এটাও আসতে পারে। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কত অনুচ্ছেদে বলা আছে? তা আসতেই 32, আর এখানে আসতে পারে বিধি 8। শেষ। আর টোটাল জিনিসটা আপনাদের লিখিতর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা লিখিতর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন যদি আসে বার কাউন্সিল ট্রাইব্যুনাল অ্যান্ড নির্বাচন ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য লেখো, তখন এই পুরো জিনিসটা আপনার জন্য তখন ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের এটা ভালো লাগছে, আশা করি কেউ মাইন্ড করেন নাই। আপনাদের কি ভালো লেগেছে এটা? একটু বলেন তো। এই কম্পারেটিভ স্টাডিটা দরকার ছিল কি ছিল না, একটু বলেন আমাকে। আচ্ছা, এটা সবাই লিখে ফেলেন, আমি এটা মুছে ফেলবো দ্রুত। এটা সুন্দর করে লিখে ফেলেন, সুন্দর করে এটা লিখে ফেলেন। আচ্ছা, আচ্ছা, সুন্দর করে এটা লিখে ফেলেন। এবার এবার আসেন, আমি মুছে ফেলি, একটু মুছে ফেলি, একটু ওকে বলেন। আচ্ছা, ডান। আহ আচ্ছা, সুন্দর করে এবার লিখে এবার মুছে ফেলি। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, এটা যেমন তেমন ব্যাচ না। এটা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট, ঠিক আছে, বেস্ট ব্যাচ এটা। বার কাউন্সিলের জন্য একটা বাংলাদেশের সেরা কোর্স, যেখানে আমি আপনাদের 7 দিন পড়াই, আর এখানে কোনো ধরে ধরে পড়ানো হয়। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আপনি 10 জায়গায় দেখেন গিয়া। আমার মতো এরকম সুন্দর একটা প্রাইজও আপনাকে দিতে পারবে না, আমার মতো আপনাকে এভাবে রাখতেও পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, একটা প্রতিষ্ঠান দেখান, আমি ইব্রাহিম ল স্কুল বন্ধ করে দিতে রাজি আছি। একটা প্রতিষ্ঠান দেখাইবেন, জাস্ট একটা, যে স্যার আপনার মতো একটা ফাউন্ডেশন ব্যাচ তারাও করতেছে, কিন্তু স্যার আপনার মতো 7 দিনও পড়ায়, আপনার মতো এইভাবে পড়ায়। একটা ব্যাচ দেবেন, আমি প্রতিষ্ঠানটা বন্ধ করে দিব। ইনশাল্লাহ আপনি পারবেন না। আচ্ছা, এবার আসেন। এবার যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেবার দেখেন বিধি 22-এ চলে যান। আচ্ছা, আপনারা আবার কেউ মাইন্ড করছেন কিনা একটু, আমি আবার সেটা করে, কেউ মাইন্ড করছেন? আচ্ছা, আচ্ছা, যেটা বললাম আসলে আমি সব বুঝে শুনেই বলছি, আমি আবার মাইন্ড করেন না কেউ, হ্যাঁ, যে আসছে এরকম না, মানে যেটা সত্য সেটাই। ঠিক আছে, এইবার আসেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, এইবার একটা মজার খেলা, সেটা কি দেখেন, বার কাউন্সিল। স্যার আর বাকিটি কই? আর বাকিটি আপনার পড়ার দরকার নেই, আর বাকিটি আপনার পড়ারই দরকার নেই। ওই 8-এর পরে 22-এ চলে যাবেন। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কয়জন? সদস্য সংখ্যা কয়জন? এখানে উত্তর হচ্ছে কয়জন? এখানে উত্তর হচ্ছে 3 জন। ওই ট্রাইব্যুনাল, 2 ট্রাইব্যুনালই 3 জন সদস্য। এইখানেও 3 জন, এইখানেও 3 জন। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন। বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন। এটা বলা আছে বার রুলস, লেখেন বার রুলস, 1972। এখানে বলা আছে বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালে সদস্য সংখ্যা 3 জন। সুন্দর করে লেখেন, বার রুলস 1972 তে বলা আছে বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালে সদস্য সংখ্যা 3 জন।
ঠিক আছে, এই তিনজন কিভাবে গঠন করা হয়, এই তিনজন কিভাবে গঠন করা হয় লেখেন। অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান, এটা ইংলিশে দেখি। অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছেন এখানের চেয়ারম্যান, লেখেন অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছে এখানে চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছে এখানে চেয়ারম্যান। আবার এর পরীক্ষা আইব, কত ট্রিকি, দে আর ভেরি ট্রিকি ম্যান, ওরা খুবই ট্রিকি। পরীক্ষা আসবে এই সিআর এর পোস্টটা কি পোস্ট, আগেও পড়াইছিলাম, এক্স অফিসিয়াল। দে আর ভেরি ট্রিকি ম্যান, খুবই ট্রিকি তারা। পোস্ট কয়টা? একটা। এটা হচ্ছে অনির্বাচিত পোস্ট, এখানে নো ইলেকশন, অনির্বাচিত। এটা কিন্তু অনির্বাচিত পোস্ট, এই যে পরীক্ষা কিন্তু দিয়ে দিবে আল্লাহ, এদের সাথে বুদ্ধিতে পারা যায় না। এটা একটা অনির্বাচিত পদ, এটা শুনলে অনেকের মাথাটাই ঘুরে যাবে। অনির্বাচিত মানে উনি নির্বাচন ছাড়া আসছে, তাহলে কিভাবে আসছে? উনি পদাধিকার বলে আসছে। উনি পদাধিকার বলে আসছে। এই পোস্টটা হচ্ছে একটি পোস্ট, একটি পোস্ট, একটি পদ। এখানে একজন ব্যক্তি, একজন। আশা করি এই অংশটা আপনাদের আর কোনোভাবে আটকানোর আর সুযোগ নেই। তাহলে অ্যাটর্নি জেনারেলের পোস্ট হচ্ছে অনির্বাচিত পদ, তারপর পদাধিকার বলে এক্স অফিসিও পোস্ট। ঠিক আছে, উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মানেই উনি বার কাউন্সিলের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল মানেই উনি বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল মানেই অ্যাডহক কমিটির চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল মানেই অনুচ্ছেদ 26 রাইট অফ ফ্রি অডিয়েন্সের ক্ষমতা আছে, সব হেয়ার পাওয়ার, এভরিথিং শ্যাল বি এক্স অফিসিও, পদাধিকার বলে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাটর্নি জেনারেল মানেই এক্স অফিসিও, পদাধিকার বলে, এটা আর বলার বাকি রাখে না। আশা করি বুঝতে পেরেছেন। একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর বাকি দুইজন, এই অংশটা বুঝছেন কিনা বলেন, নাকি আবার কঠিন লাগলো? আর বাকি দুইজন কি বলেন? বাকি দুইজন হচ্ছে, বাকি দুইজন, বাকি দুইজন হচ্ছে নির্বাচিত পদ, এই নির্বাচিত, নির্বাচিত, নির্বাচিত বার কাউন্সিল থেকে নির্বাচিত, বাংলাদেশ বার কাউন্সিল থেকে নির্বাচিত, বাংলাদেশ বার কাউন্সিল থেকে নির্বাচিত বাকি দুইজন। ওই এক আর দুইয়ে মোট হইলো কয়জন? তিনজন। এই জিনিসটা ক্লিয়ার কিনা আগে সুন্দর করে বলেন। আপনি ক্লিয়ার হয়েছেন কিনা আগে সুন্দর করে বলেন। এই অংশটা আপনি ক্লিয়ার কিনা সেটা বলেন। আচ্ছা ক্লিয়ার। এইবার আসেন, এইবার আসেন দুইটা জিনিস আবার কম্পারেটিভে চলে যান। আপনি এবার দুইটা জিনিস আবার কম্পারেটিভে চলে যান, ঠিক আছে? আবার কম্পারেটিভে চলে যান। সবাই লিখে ফেলেন। বার কাউন্সিল ট্রাইব্যুনাল, বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল। লিখে ফেলেন, লিখে ফেলেন। এটা গঠন হয়েছে কততে? এই ট্রাইব্যুনালটা গঠন হয়েছে অনুচ্ছেদ 33-এ। অনুচ্ছেদ 33, বার অর্ডার 1972 লিখে রাখেন। এটা গঠন হয়েছে, গঠন বেশ লিখে রাখেন, গঠন। ইহা গঠন হয়েছে কততে? দেখেন, বার রুলস 1972, বিধি, এই দেখেন খুব খেলার সুন্দর। এবার লেখেন এর সদস্য সংখ্যা কয়জন? আমার নিজের দেখা বার কাউন্সিল ট্রাইব্যুনাল।
বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল। লিখে ফেলেন, সুন্দর করে লিখে ফেলেন। লেখেন 3 সদস্য বিশিষ্ট। 3 সদস্য বিশিষ্ট। এই যে মিডলম্যান, ঠিক আছে, লেখেন 3 সদস্য বিশিষ্ট। লেখেন একজন চেয়ারম্যান। লেখেন যিনি প্রবীণ, যার বয়স বেশি, যার সিনিয়রি মেধা গুণ বেশি, ঠিক আছে, সে হবে চেয়ারম্যান। এই দেখেন যিনি প্রবীণ তিনি হবেন চেয়ারম্যান। এই যে এই গেল একটা, মানে বয়সে এনরোলমেন্ট ডেটেও সিনিয়র, বয়স মেধা গুণে সিনিয়র, আর বাকি দুইজন হবে বাকি দুইজন ব্যক্তি হবে কি নির্বাচিত। বাকি দুইজন হবে দুইজন অ্যাডভোকেট, ঠিক আছে। নির্বাচিত সদস্য বা অ্যাডভোকেট হবে। এই হচ্ছে অংশ, লিখে রাখলাম। এই হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এইভাবে গঠন হয়েছে। এইবার আসে নির্বাচন ট্রাইব্যুনাল। আপনাদের আর জীবনে এই নিয়ে আর কনফিউশন থাকার কথা না, আই থিংক সো। ঠিক আছে, এইবার আসেন, এটা কি? এটা হচ্ছে একটা কমিশন। কমিশন বা বোর্ড, এটা কোনো আদালত, যাতে এই ছবিটা দেখলেও আপনার মাথায় থাকে যে একটা আদালত আর এটা হচ্ছে বোর্ড বা কমিশন। ওকে, নির্বাচন ট্রাইব্যুনাল, ঠিক আছে, এটাকে বলা হয় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনাল। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা কমিশন বা বোর্ড, এখানেও 3 সদস্য। 3 সদস্য বিশিষ্ট। একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, আর দুইজন হচ্ছে নির্বাচিত বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। আর শেষ। আর কি আছে? আপনাদের তো আর কোনো আটকানের কিছু দেখি না। আমি তো আটকানের আর কিছু দেখি না। আটকাইলে না আপনি নিজের দোষে আটকাইবেন, কাজগুলি করবেন না, নিজে আটকে যাবেন। এছাড়া তো আমি কোনো কিছু দেখি না। ঠিক আছে, এই দেখেন বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন অনুচ্ছেদ 33-এ বলা আছে। ওকে, এখানে তিনজন সদস্য নিয়ে গঠন করা হয়। আবার দেখেন গড়া দেখেন, ইহা হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এটা গঠন হয়েছে অনুচ্ছেদ 33 এটা গঠন করা হয়েছে অনুচ্ছেদ 33 মোতাবেক। তারপরে হয়েছে এটা 3 সদস্য বিশিষ্ট। হ্যাঁ, একজন চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান বানান ভুল করেছি। আচ্ছা, এত এত ভুল হইলো কেন? একজন চেয়ারম্যান থাকবে, একজন চেয়ারম্যান থাকবেন যিনি প্রবীণ, আর দুইজন হচ্ছে নির্বাচিত সদস্য। এবার সবাই ক্লিয়ার একটু বলেন যে স্যার এটা ক্লিয়ার আমার, একটু কি ইয়েস বলেন। বাংলাদেশ বার কাউন্সিল গঠন হয় অনুচ্ছেদ 33 বার অর্ডার অনুসারে। ঠিক আছে, এখানে 3 জন সদস্য, এই দেখেন 3 জন। এর ছবিটা যেন অ্যাটলিস্ট আপনার চোখে থাকে, ছবি আপনি যেন এই ভুলটাও না করেন। 3 জন, এই দেখেন 3 জন 3 সদস্য বিশিষ্ট। ঠিক আছে, একজন চেয়ারম্যান যিনি প্রবীণ, আবার হচ্ছে একজন ব্যক্তি যিনি কি নির্বাচিত, এই হচ্ছে অ্যাডভোকেট। এই হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এইবার সে নির্বাচন ট্রাইব্যুনাল গঠন হয় বার কাউন্সিল রুলস 1970 বিধি 22 অনুযায়ী। এই দেখেন দুইটার মধ্যে কত ছবির পার্থক্য। এই ট্রাইব্যুনাল হে একটা গাছতলায় মাঠের নিচে বইয়া বোর্ড গঠন করছে, আর এটা হচ্ছে আদালত।
ট্রাইব্যুনাল, আর এই দেখেন দুইটার সাথে কত পার্থক্য। বার কাউন্সিল, নির্বাচন ট্রাইব্যুনাল, তিনজন। কমিশন বা বোর্ড 3 সদস্য, একজন অ্যাটর্নি জেনারেল, দুইজন হচ্ছে বার কাউন্সিল নির্বাচিত সদস্য। এইবার সবাই একটু ওকে বলেন, সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন, কারণ আপনাদের আর বার কাউন্সিল পরাস্ত করার কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ করে দিছি। একটু আলহামদুলিল্লাহ বলেন সবাই। আর কোনো পরাস্ত হওয়ার রাস্তা আমি দেখি না। যদি না দেখেন আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আশা করি আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আসেন। আইনটাকে ওরম, আইনটা অন্য 10টা সাবজেক্টের মতো না। আইনটাকে বুঝিয়ে বুঝিয়ে পড়তে হয়, ঠিক আছে? না না, ইমরান সাহেব ভুল করছেন, আপনি তো ভুল, আবার সেই ভুলেই তো গেলেন। অ্যাটর্নি জেনারেল এই বেড়ায় বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্যই না। এই বেটা বার কাউন্সিলের সদস্য না, বার কাউন্সিল ট্রাইব্যুনালের সে সদস্য না। অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য না, বারবার বলতেছি ভুল করবেন। অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য না, কিন্তু এই বেটা বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের শুধু সদস্য, চেয়ারম্যান। এই জিনিসটা আপনি বারবার আবার ভুল করলেন, ভুলটা আবার জায়গায় মতোই গেলেন। আবার বলেন সবাই, সবাই বলেন ভুল করছেন, এটা ভালো, বার কাউন্সিলের পরীক্ষা করলে সর্বনাশ হয়ে যেত। অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ বার কাউন্সিলের চেয়ারম্যান, হ্যাঁ বার কাউন্সিলের চেয়ারম্যান, এই একশো অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি বার কাউন্সিলের চেয়ারম্যান। বেড়াই কিন্তু বার কাউন্সিল ট্রাইব্যুনালের কিন্তু সদস্যই না, চেয়ারম্যান তো দূরের কথা। এমনি বার কাউন্সিলের চেয়ারম্যান, ইউ আর রাইট, ইউ আর রাইট। এখন এটা একটু মাথার পেঁচটা ক্লিয়ার করার জন্য আরেকটু আমার লেখা লাগবে। এখন ভাবছিলাম অনুচ্ছেদে যাবো, আর আরেকটু লেখা লাগবে আমার। এবার আরেকটু লিখে দিই, তাহলে এই পেজ সবার থেকে যাবে। এই পেজটা সবাই থেকে যাবে। এবার আবার একটু বুঝাই দিই। এবার দেখেন, সবাই দেখেন খেয়াল করে। অ্যাটর্নি জেনারেল উনি কি? উনি হচ্ছে বার কাউন্সিলের চেয়ারম্যান। চেয়ারম্যান, এটা কততে বলা আছে? আর্টিকেল 6 বলা আছে। গেল। কততে বলা আছে? বার অর্ডার, বার অর্ডার 1972। লিখে রাখেন, সব লিখে রাখেন একসাথে। এরা এ ফর আর্টিকেল, অনুচ্ছেদ 6। তারপর লেখেন অনুচ্ছেদ 8। এই বেটা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির চেয়ারম্যান। অ্যাডহক মানে অস্থায়ী কমিটি। এটা বলা আছে অনুচ্ছেদ 8-এ, লিখে রাখেন আর জানি ভুল না হয়। অনুচ্ছেদ 26, এটা আপনাদের 2027 সালের এমসিকিউতে আসবে ইনশাআল্লাহ। 27 সালের এমসিকিউর জন্য এটা প্রেডিক্ট করেছি। এটা কি? ওনার রাইট অফ প্রি অডিয়েন্স করার ক্ষমতা কার? অ্যাটর্নি জেনারেল, শোনার অধিকার। অ্যাটর্নি জেনারেল রাইট অফ প্রি অডিয়েন্স বা শোনার অধিকার রয়েছে। এই অনুচ্ছেদ 27, এই তিনটা লিখে রাখেন, এই তিনটা লিখে রাখেন। তারপরে হচ্ছে যে জিনিসটা, এইবার লেখেন অনুচ্ছেদ 100, অনুচ্ছেদ 33। অনুচ্ছেদ 33-এ বলা আছে, কি সুন্দর করে লেখেন না। অনুচ্ছেদ 33-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য না, সদস্য না, সদস্য না, সদস্য না, সদস্য না। এই হচ্ছে মেইন খেলা। এই জিনিসটা সুন্দর করে লিখে রাখুন।
সব সুন্দর করে লিখে রাখেন। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। সবাই না থাকলে ইয়েস বলেন। আমি আবার বলছি, অ্যাটর্নি জেনারেল অনুচ্ছেদ বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 6 মোতাবেক উনি বার কাউন্সিলের চেয়ারম্যান। অনুচ্ছেদ 8 মোতাবেক বার কাউন্সিল অ্যাডহক কমিটির চেয়ারম্যান। অনুচ্ছেদ 26 মোতাবেক, যেটা আমি 27 সালের জন্যই রাখছি, ওনার রাইট অফ প্রি অডিয়েন্সের ক্ষমতা রয়েছে, শোনার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 33 অনুসারে, এটা আমি 27 সালের জন্য রাখছি, এটা আপনাদের আসবে ইনশাল্লাহ। এগুলি আপনাদের একটা কোশ্চেন আপনি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য না। অপরদিকে দেখেন, বার কাউন্সিল রুলস 1972 বিধি 22-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য এবং চেয়ারম্যান। সদস্য, শুধু সদস্য এবং চেয়ারম্যান। এইবার ক্লিয়ার কিনা বলেন। এইবার সুন্দর করে এটা লিখে রাখেন, ক্লিয়ার কিনা আপনি সেটা বলেন আগে। আগে আমাকে জানতে হবে আপনি ক্লিয়ার হয়েছেন কিনা। হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। এই অংশটা এখন মুছে ফেলতেছি আমরা। আসুন। আচ্ছা, প্লিজ অ্যাগেন ডিসকাস। আচ্ছা, একবার ডিসকাস করে দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল ওনার ক্ষমতাটা কি? অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা হচ্ছে, অনুচ্ছেদ 6 বলা আছে উনি বার কাউন্সিলের চেয়ারম্যান, ওকে। অনুচ্ছেদ 8-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল অ্যাডহক কমিটিরও চেয়ারম্যান। অনুচ্ছেদ 26-এ বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স করার ক্ষমতা কার? অ্যাটর্নি জেনারেলের। আর অনুচ্ছেদ 33-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল নির্বাচন নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য নয়। এই হচ্ছে পুরো অংশটা। এটা বলা আছে কোথাতে? বার কাউন্সিল অর্ডারে। আমি আবার বলছি শেষবার, অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে বার কাউন্সিল, হ্যাঁ, বিধি আর অনুচ্ছেদ আলাদা সুমন সাহেব। বিধি আর অনুচ্ছেদ আলাদা, দুইটা আইনই আলাদা। দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 আর দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুলস 1972, দুইটা আলাদা। ঠিক আছে। এবার লেখেন অ্যাটর্নি জেনারেল ওনার সম্বন্ধে বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 6 বলা আছে উনি বার কাউন্সিলের চেয়ারম্যান। অনুচ্ছেদ 8-এ বলা আছে অ্যাডহক কমিটির চেয়ারম্যান। অনুচ্ছেদ 26, যেটা আমি এইবার আপনাদের এমসিকিউতে আসবে, রাইট অফ প্রি অডিয়েন্স বা শোনার অধিকার কার আছে? অ্যাটর্নি জেনারেলের। এবং অনুচ্ছেদ 33-এ বলা আছে কি? অনুচ্ছেদ 33-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য না। শেষ কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। এইবার হয়েছে ইমরান সাহেব, এইবার হয়েছে। আচ্ছা, এইবার লেখেন বার কাউন্সিল রুলস 1972 বিধি 22-এ বলা আছে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য, শুধু সদস্য, এর সাথে চেয়ারম্যানও। আশা করি বুঝতে পেরেছেন, সদস্য এবং চেয়ারম্যান। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে একটা এমসিকিউ আল্লাহ তাআলা আপনাদের জন্য একটা ফয়সালা করে দিবেন। এটা আপনাদের ইনশাআল্লাহ থাকবে একটা এমসিকিউ এখান থেকে, ইনশাআল্লাহ। এইবার আসেন। আচ্ছা, এবার লাস্ট যে বিধিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখুন। এবার যে কটা বিধি ইম্পর্টেন্ট লেখেন, লিখে ফেলবেন। বিধি 30। এটা পরীক্ষা আমি এটা প্রেডিক্ট করতেছি 2027-এ আপনি এটা পাবেন ইনশাআল্লাহ। লিখে রাখেন, 27-এর এমসিকিউ এটা পাবেন। এটা ভাবছিলাম যে এইবারের ছেলেপেলেরা মনে হয় আমার ছাত্ররা পেয়ে যাবে, কিন্তু ওরা এবার পায় নাই, মানে এটা আপনাদের রিজিকে আছে। এটা আপনারা পাবেন। লেখেন বিধি 30, বার রুলস।
1972 যা পড়াইছি পাশে পাশে এমনি, ঠিক আছে ইনশাল্লাহ। লেখেন বিধি 30 বার রুলস 1972। এখানে বার রুলস 1972 এর বিধি 30-এ কি বলা হয়েছে? বিধি 30-এ বলা হয়েছে, বিধি 30-এ বলা হয়েছে বার কাউন্সিলের, বার কাউন্সিলের লেখেন বার কাউন্সিলের কোরাম সদস্য, কোরাম, কোরাম সদস্য, কোরাম সদস্য কতজন? বার কাউন্সিলের কোরাম সদস্য কতজন? উত্তর হচ্ছে 5 জন। এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোরাম জিনিসটা বুঝাইয়া দিব আপনাদের, এটা পরীক্ষার জন্য 2027 সালে ইম্পর্টেন্ট। বার কাউন্সিলের কোরাম সদস্য কতজন? বিধি 30 মোতাবেক বার কাউন্সিল কোরাম সদস্য কতজন? সবাই লেখেন 5 জন। এটা আপনাদের 2027 সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর কোরাম মিটিং এর, বার কাউন্সিলের লেখেন, বার কাউন্সিলের কোরাম মিটিং লেখেন, কোরাম সভা বা মিটিং, কোরাম মিটিং এর সদস্য সংখ্যা কয়জন? সদস্য সংখ্যা কয়জন? সদস্য সংখ্যা কয়জন? উত্তর হচ্ছে লেখেন, উত্তর হচ্ছে লেখেন, সুন্দর করে লেখেন। কোরাম মিটিং এর সদস্য সংখ্যা কয়জন? কোরাম মিটিং এর সদস্য সংখ্যা কয়? উত্তর হচ্ছে 1/3। 1/3, 1/3, সরি 1/3। আমি কোরাম জিনিসটা বুঝাইয়া দিব, কিন্তু আপনি এটা আগে লেখেন। সবাই লেখেন বার কাউন্সিলের কোরাম সদস্য কতজন? সবাই একটু লেখেন না ভাই। বার কাউন্সিলের কোরাম সদস্য কতজন? সবাই লেখেন, আমার প্রিয় স্টুডেন্ট, আপনারা ডিয়ার স্টুডেন্টস, আপনারা লেখেন বার কাউন্সিলের কোরাম সদস্য কতজন? সবাই বলেন 5 জন। সবাই বলেন 5 জন, বলেন 5 জন বলেন। সবাই বলেন 5 জন। আমি সব বুঝাই দিব আপনাদের, টেনশন নিয়েন না। 5 জন, এটা পরীক্ষার জন্য খুবই। আর কোরাম মিটিং এ কোরাম সবাই কতজন? 1/3। সবাই লেখেন 1/3। কোরাম সদস্য কতজন? 1/3। সদস্য 5 জন। সবাই কতজন? সভা, সভা, মিটিং বা সবাই কত? 1/3, 1/3 লেখেন, 1/3 লেখেন। এটা বলা আছে বার রুলসে, বার রুলস 1972। এই যে, এই বুঝে গেছেন। এবার লেখেন বার কাউন্সিল অর্ডারের এই পেছালটা লেখেন, এবার এই অংশে লিখে ফেলেন। এইবার আমি কোরাম বুঝাবো। কোরাম জিনিসটা আপনারা জানেনই না, আমি বুঝাবো কোরাম জিনিসটা। বার অর্ডার 1972, এখানে অনুচ্ছেদ 5-এ, অনুচ্ছেদ 5-এ বলা আছে যে বার কাউন্সিলের মোট সদস্য কতজন? বার কাউন্সিলের মোট সদস্য কতজন? কথা কয় না। মোট সদস্য পড়াইছি না? মোট সদস্য কতজন? এটা পড়াইছি, কিন্তু মানে ডুবেন না। বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য কতজন? 5 জন না, মোট সদস্য 15 জন। হ্যাঁ, এই 15 জন, 15 জন। এই দেখেন বার কাউন্সিল অর্ডার, বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 5-এ বলা আছে বার কাউন্সিলের মোট সদস্য 15 জন। আর বার কাউন্সিলের কোরাম সদস্য কতজন? 5 জন। মিটিং সবাই কতজন? 1/3। এইবার আমি জিনিসটা, এই জিনিসটা একটু লিখে রাখেন, এক খাতায় লিখে রাখেন, সুন্দর করে এক খাতায় লিখে রাখেন। এইবার আপনার মাথায় কোরাম ঢুকে যাবে। কোরাম জিনিসটা আমি এক লাইনে বুঝাবো না, কোরাম বুঝাবো এক লাইনে, আমি 10 লাইন না, এক লাইনে বুঝাবো কোরাম শব্দের অর্থ কি। এবার আসেন, এবার আসেন কোরআন শব্দের অর্থ কি। কোরআন জিনিসটা আপনার এবার খুব চমৎকার ভাবে বুঝাবো। লেখেন QUORUM, কোরআন। আমি 2টা উদাহরণ দিয়ে বুঝাবো। কোরআন বলতে বুঝায়, লেখেন ন্যূনতম, লেখেন ন্যূনতম, বাংলা ইংলিশে বলে মিনিমাম। মিনিমাম এত টাকা তো দেওয়াই লাগবে, মানে মিনিমাম, এই যে মিনিমাম, মিনিমাম যতজন লোক, যত যতজন ব্যক্তি হাজির না হলে
কোনো কাজ চলে না, চলে না। যেমন আমার ছাত্র সংখ্যা এখন আছে মোটামুটি, আমার ছাত্র সংখ্যা মোটামুটি আছে, আমার ছাত্র সংখ্যা মোটামুটি ফাউন্ডেশন ব্যাচে আছে 50-50+। মাত্র এই কয়দিনে 10 দিনে আমার 50+ স্টুডেন্ট ফাউন্ডেশনে আছে আলহামদুলিল্লাহ। এই ফাউন্ডেশন 6 মাসে মিনিমাম, আমি বেশি বলবো না, মিনিমাম আমার টার্গেট বড়, কিন্তু মিনিমাম 500 ক্রস করে ফেলবে এই 6 মাসে। আমার 10 দিনে মোটামুটি 50-60 স্টুডেন্ট আছে। তাহলে আমার একটা ক্লাস অনুষ্ঠিত হতে ন্যূনতম কতজন ছাত্র দরকার? ন্যূনতম একজন ছাত্র লাগবে। আমার জুম ক্লাস যদি একটা ছাত্র যদি হাজির না থাকে, ওই দিন আর ক্লাস হয় না। আমি ক্লাস ওপেন করছি, একটা ছাত্র হাজির নেই, তাহলে আমি ক্লাস কারে করামো? আমারে বলেন। তাহলে আমার কোরআনের রিকোয়ারমেন্ট কত? ন্যূনতম একজন লাগবে। আমার জুম অ্যাপটা চলতে ন্যূনতম একটা ক্লাসে ন্যূনতম কতজন লাগবে? একজন লাগবে। ঠিক তেমনি বার কাউন্সিলে মোট সদস্য সংখ্যা 15 জন, কিন্তু একটা সিদ্ধান্ত নিতে গেলে ন্যূনতম 5 জন লাগবে। 5 জনের উপস্থিত থাকা লাগবে। এই 5 জন হচ্ছে কোরাম সদস্য। মোট সদস্য হচ্ছে 15 জন মোট, কিন্তু একটা সিদ্ধান্ত নিতে গেলে, বার কাউন্সিল একটা কাজ করতে গেলে অ্যাটলিস্ট 15 জন সদস্য হাজির হওয়া লাগে। 15 জন সদস্য একটা চেয়ারে বসা লাগে, গোল টেবিলে অ্যাটলিস্ট 5 জন বসা লাগবে, 5 জন, নাহলে ওই কাজটা হবে না। আশা করি বুঝতে পারছেন কিনা বলেন। বার কাউন্সিলে মোট সদস্য কয়জন? 5 জন, কিন্তু একটা সিদ্ধান্ত বা একটা কাজ করতে গেলে অ্যাটলিস্ট 5 জনের হাজির হওয়া লাগে। এই জিনিসটা তো বুঝছেন, এটা হচ্ছে কোরাম। কোরাম হচ্ছে ন্যূনতম যতজন ব্যক্তি না থাকলে একটা কাজ হয় না। যেমন আমার ক্লাসে আমি দেখি একজন আছে আজকে হাজির হয় নাই, তাহলে বুঝছি সব ব্রাজিলের খেলা দেখতে গেছে, তাহলে আজকে আর ক্লাস করায় লাভ নাই। তাহলে আমার কোরাম সদস্য কয়জন? ন্যূনতম একজন। আমার একটা ছাত্র যেদিন আমার প্রতিষ্ঠানে টিকে থাকবে, ওই দিন ওই প্রতিষ্ঠানের আলো জ্বলবে ইনশাল্লাহ। তাহলে আমার কোরআন সদস্য কয়জন? একজন। একটা ছাত্র যদি আমার প্রতিষ্ঠানকে বিশ্বাস করে থেকে যায়, ওই একটা ছাত্রের বিশ্বাসের দিকে তাকাইয়া এই প্রতিষ্ঠান জীবিত থাকবে। এই কোরআন সদস্য আমার প্রতিষ্ঠানে একজন। তো বার কাউন্সিলে কয়জন? মোট সদস্য 15 জন, কিন্তু কোরআমের কয়জন? কমেন্ট করে না। মোট সদস্য 15 জন, কোরআমে 5 জন। মোট সদস্য 15 জন। কোরআন মিটিংয়ে কত? মিটিংয়ে কত? কোরআন মিটিং একটা সভা করতে গেলে কত? একটা সভা করতে গেলে কতজন? 1/3। 1/3। 1/3। পরীক্ষা বার কাউন্সিল একটা ট্রিক খাটাইছে। এইবার ট্রিকটা আপনারা বুঝাই দিই। 1/3 তো কি সুন্দর শিক্ষা গেছেন না? এইবার বার কাউন্সিল একটা আপনার রেকর্ড দেবে। তাহলে 1/3 হলে মোট সদস্য সংখ্যা কয়জন? কোথাও তৃতীয় অংশ লিখে দেয় নাই। ক, খ, গ, গ। 1/3 মানে 15 গুণ 1/3। তাহলে 3 1 3, 3 3 3 4 3 5 15 জন। এই যে 5 জন। পাইছেন হিসাব? পাইছেন? এই যে 1/3 15 দিয়ে কাটলে কত হয়? 5ই হয়। এই যে জিনিসটা এইভাবে করে খেলতে হবে, ঠিক আছে? বার কাউন্সিলর আগের মতো নাই যে আপনি আইন পাঠ পড়ে টিকে যাবেন, আইন পাঠ পড়বেন, কিন্তু বুদ্ধিও খাটাইতে হবে। ওই যে 1/3 3/5 কাটলে 5 জন হয়, তাহলে আপনার ওইটা মাথায় থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আপনার ক্লাসটা কি ভালো লাগছে কিনা একটু বলেন আগে। আর ক্লাসটা ভালো লাগতেছে কিনা বলেন, ক্লাসটা বুঝছেন কিনা একটু বলেন, ক্লাসটা ভালো লাগছে কিনা বলেন, সময় নষ্ট হচ্ছে কিনা বলেন, নাহলে ক্লাসটা ছোট করে দিব। ঠিক আছে? বার কাউন্সিল অনেক চালাক, ঠিক আছে, অনেক ভেরি ভেরি দেয়ার ট্রিকি। বার কাউন্সিলের মতো ট্রিকি কোনো প্রতিষ্ঠানই নেই। বার কাউন্সিল এত চমৎকার ভাবে আপনাকে ধোকা দিবে, আপনার মানে মাথায় ঢুকবে না। আচ্ছা, আমি কিন্তু ক্লাসের মাঝখানে আমি আবার বলে দিচ্ছি একটা কথা। হ্যাঁ ইনশাল্লাহ, শোনেন, আমি একটু সবাইকে অ্যানাউন্সমেন্ট দিই, যেহেতু এখানে 35 জন লোক আছে, আমার আরেকটু বাকি আছে বার কাউন্সিল অর্ডার আজকে শেষ করে দিয়ে অফ করে দিব। সবাই ব্রাজিলের খেলায় চলে যাবেন। তো যে জিনিসটা আমি এখন আপনাকে বলছি সেটা শুনে সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমার অনেক ছাত্র ফাউন্ডেশন ব্যাচে আমি 20 তারিখ থেকে শুরু করবে বলে আমি তাদেরকে বলেছি। অনেকে 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে বলে আমার কাছে ভর্তি হয়েছে, কিন্তু পরে আমি দেখলাম 20 থেকে 31 তারিখ পর্যন্ত আমি ক্লাস করাবো, কিন্তু এতে অনেকে আকৃষ্ট হচ্ছে না। একটা প্রতিষ্ঠান, আমার আমার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদিয়ান ফাউন্ডেশন ব্যাচ, আমার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদটাই হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। তখন আমি চিন্তা করলাম যে 20 তারিখ থেকে ফাউন্ডেশন ব্যাচ চালু করেছি ঠিক আছে, কিন্তু 1 তারিখ না বসাইলে, 1 তারিখ থেকে অ্যালার্মিং না দিলে মানুষ আসবে না। ওরা মনে করবে যে আল্লাহ আমি তো 11 দিন পিছিয়ে গেছি, তখন আগ্রহ হারিয়ে ফেলবে। তখন সিদ্ধান্ত নিয়েছি যারা ফাউন্ডেশন ব্যাচের এই 11 দিন
আমরা তো 6 মাস মেয়াদি পড়াবো, 6 মাস মানে 6 মাসে আপনাকে সিলেবাস শেষ করিয়ে দিব, সিলেবাসটা শেষ করে দিব 6 মাসের মধ্যে, কিন্তু পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত ফাউন্ডেশন ব্যাচ জীবিত থাকবে। কথা কি বুঝছেন? পরীক্ষা ধরেন আরো 3 মাস পরে হবে, তাহলে আরো 3 মাস পরে পরীক্ষা হলে তাহলে কি ফাউন্ডেশন বন্ধ থাকবে? না, এই ফাউন্ডেশন চলমান থাকবে, তখন রিভিশন দিব, কিন্তু আপনাদের কাছ থেকে আর টাকা নিব না। ওই 6 মাসের টাকাই নিছি, 6 মাসই থাকবে, আপনারা দ্বিতীয়বার টাকা দিবেন না। আর এই 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে কয়দিন ক্লাস করেছেন, এটা আপনাদের জন্য বোনাস ক্লাস। আপনাদের শরীরটারে গরম করলাম, ক্লাস করাইয়া একটা আইন শেষ করে আপনার শরীরটাকে একটু গরম করলাম, একটু এনার্জেটিক করলাম। কারণ আমি যদি ওই 11 দিন বন্ধ রাখতাম, আপনাদের চোখে আমি খারাপ হয়ে যাইতাম, যে মনে করতো যে আরে একটা বাটফারের কাছে বললাম 20 তারিখে শুরু করছে, মাঝখানে 11 দিনে কি করলো। তো আমি আপনাদের একটু গরম রাখছি শরীরে, এই 11টা দিন আপনি বোনাস ক্লাস করছেন, আপনার টাকার ক্লাস আপনি এখনো করেন নাই, টাকার ক্লাস শুরু হবে আপনাদের 6 মাস। একটা খেলা শুরুর আগে একটা প্রস্তুতি ম্যাচ আছে, আপনাদের শরীরটা গরম করছি, আপনাদের গরম। কিন্তু এইবার অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই, আপনারা মোটামুটি যারা ক্লাস করেছেন 11 দিন, মাসাল্লাহ 31 তারিখ পর্যন্ত মাসাল্লাহ ফ্রি ক্লাস করতেছেন। 1 তারিখের পর থেকে নো ওয়ান ইজ অ্যালাউড, নো ওয়ান ইজ অ্যালাউড। যারা অ্যাডমিট হবে তাদের জন্যই শুধু, নো ওয়ান ইজ অ্যালাউড। তো সুতরাং যারা ভর্তি কার্যক্রমটা শেষ করেন নাই, প্লিজ আপনাদের মেহেরবানি, যদি ভালো লাগে চলে আসেন, চলে আসেন, ইনশাল্লাহ একটা সুন্দর জার্নি আপনাকে নিয়ে শুরু করি। ভালো লাগলে চলে আসেন, এটা আপনাদের জন্য অনুরোধ থাকলো, কারণ 1 তারিখ থেকে নো ওয়ান ইজ অ্যালাউড। আমার কিছু যায় আসে না, আপনাকে শিখাইলে আমার কিছু যায় আসে না, কিন্তু নো ওয়ান ইজ অ্যালাউড 1 তারিখের পর থেকে। যারা ভর্তি হন নাই, দ্রুত নাম্বারটা লিখে রাখেন, আমি আপনাকে একটু দাঁড়া করায় রাখি, 30 সেকেন্ড সময় দিই, একটু লিখে রাখেন, দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলেন, ঠিক আছে? দ্রুত যোগাযোগ করে ফেলেন। আমি আবার একটু বলে দিচ্ছি যে আমাদের কোর্স হচ্ছে 6 মাসের কোর্স, 6,000 টাকা। আমি একত্রে যদি পে করেন তাহলে 5,000 টাকা, একত্রে পে করলে 5,000 টাকা। আর যদি কিস্তিতে পে করেন, আপনি 3,000 টাকা পয়লা দিয়ে দিবেন, আর আপনি 3,000 টাকা বাকি পরে দিয়ে দিবেন। এই হচ্ছে বাকি 3 মাসের মধ্যে বাকি 3,000 টাকা দিয়ে দিবেন। এর চেয়ে ফ্লেক্সিবল পেমেন্ট আর হয় না, ঠিক আছে? আপনি এইভাবে চলে আসেন ইনশাল্লাহ। এই অংশটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। না, ক্লাস শেষ না, আর একটু বাকি আছে, ক্লাস আমাকে বিডির অংশ শেষ, এই অংশটা শেষ। আর সরি ফর দ্যাট, কেউ বিরক্ত হবেন না, এটা হচ্ছে আমরা এটা তো আপনাদের ফ্রি ক্লাস, তাই না? একটু বিরক্ত হবেন না কেউ, প্লিজ। হ্যাঁ, 1 তারিখ থেকে আর এগুলি আর বলা হবে না, ঠিক আছে? আপনাদের একটু ফ্রি ক্লাস, আমি 11 দিন আপনাদের ফ্রি পড়াইছি। আপনারা টাকার 6 মাস এখনো পড়েনি না, টাকার 6 মাস পড়বেন 1 তারিখ থেকে। আর যা পড়িয়েছি আবার সব থাকবে, এটা আবার শুরু থেকে সব থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আসেন, এবার যে জিনিসটা হচ্ছে আর অল্প গাইড, এটা আমি পড়াইয়াও দিছি আপনাদের। লেখেন, হচ্ছে 6-এর ক। সবাই লিখে ফেলেন, হচ্ছে 6-এর ক। ক্লাস শেষ হয় না, সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন। অনুচ্ছেদ 6-এর কতে বলছিলাম, বাংলাদেশ বার কাউন্সিলে একজন সচিব থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলে একজন সচিব থাকবেন। অনুচ্ছেদ 6-এর কতে বলেছিলাম বাংলাদেশ বার কাউন্সিলে একটা সচিব থাকবেন। এই সচিব হচ্ছে কি পদমর্যাদা? এই সচিব হচ্ছেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। এই সচিবকে নিয়োগ কে দেয়? এই সচিবকে নিয়োগটা কে দেয়? এই সচিবের নিয়োগ দেয় সরকার, নিয়োগ দেন সরকার। এটা বার কাউন্সিল অর্ডারে পড়িয়েছিলাম। এর সাথে আমি আপনাকে লেজুর মেরে দিয়েছিলাম, এর সাথে
আচ্ছা আচ্ছা, এটা এটা আমি পড়া এটা এটা পড়াইয়াছি, ঠিক আছে। সচিব, সচিবে বলা হয়েছে যে এটা লেখেন, সচিব হচ্ছে জেলা জজ, সচিবকে নিয়োগ দেয় কে? সরকার। সচিব হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার। এটা পড়িয়েছিলাম বার কাউন্সিল অর্ডারে। এবার আসেন বার কাউন্সিল রুলসে আরো সচিব সম্বন্ধে আরো কিছু কথা আছে। বার কাউন্সিল রুলস 1972 এখানে আরো অনেক কথা আছে। এই কথাটা সচিব সম্বন্ধে এই এক পৃষ্ঠায় সুন্দর করে লিখে ফেলবেন। আচ্ছা, সবাই কি ক্লাসে আছেন নাকি মনোযোগ হারিয়ে ফেলেছেন? ক্লাসে আছেন তো আপনারা নাকি? আচ্ছা, ক্লাসে আছেন তো আপনারা, বলেন আছেন কিনা। আচ্ছা, এই দেখেন, আমরা ছেড়ে দিব, আপনাকে আর ডিস্টার্ব করবো না। ঠিক আছে, আর 2টা মিনিট আমার সময় দেন, আর এটা শেষ করে দিই। একটু ক্লাসে থাকে। এই দেখেন সুন্দর করে লেখা আছে, দেখেন। বিধি 55, বিধি 55, বিধি 55-তে বলা আছে যে সচিব, সচিব উনি হচ্ছে বার কাউন্সিলের কি, বার কাউন্সিলের কি, সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা। পরীক্ষা এটাও আসতে পারে, প্রধান নির্বাহী কর্মকর্তা কি? বার কাউন্সিলের সিইও কে? চিফ এক্সিকিউটিভ অফিসার। বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? সচিব। এই অংশটা বার কাউন্সিল রুলস এ আছে, রুলস 55। আর রুল 49 একটা কথা আছে, বিধি 49 লেখেন। বিধি 49, সচিব হচ্ছে কি, দেখেন, সচিব, সচিব হচ্ছে এক্স অফিসিও, উনি পদাধিকার বলে, দেখেন সচিব উনি এক্স অফিসিও, পদাধিকার বলে কি বলেন তো? উনি পদাধিকার বলে বার কাউন্সিল ট্রাইব্যুনালেরও সচিব। আচ্ছা, এই হচ্ছে পুরো জিনিসটা, খাতায় লিখে ফেলেন সুন্দর করে। বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 6-এর ক, 6-এর ক, বার কাউন্সিলের সচিব কে? বার কাউন্সিলের সচিব নিয়োগ দেয় সরকার। অনুচ্ছেদ 6-এর কতে উনি হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার ব্যক্তি। তাহলে পরীক্ষা আসবে, সচিব নিয়োগ দেয় কে? সরকার। ওনার কি পদমর্যাদা? জেলা জজ, আর অতিরিক্ত অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার একটা ব্যক্তি। ঠিক আছে, এটা হচ্ছে বার কাউন্সিল অর্ডারের 6-এর কতে বলা আছে এই কথাটা। আর 1972 সালের রুলসে বলা আছে, বিধি 55-তে সচিব হচ্ছেন বার কাউন্সিলের সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা। এই অংশ ইম্পর্টেন্ট। আর বিধি 49-এ বলা আছে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, সুন্দর সমীকরণ, সুন্দর। আচ্ছা, সুন্দর। আর বিধি 49-এ বলা আছে সচিব উনি বার কাউন্সিল ট্রাইব্যুনালেরও কি? সচিব। সুন্দর করে এটা লেখেন, সুন্দর করে এটা লিখে ফেলেন। এক পৃষ্ঠা লিখবেন যাতে আপনার মাথা না ঘুরায়। বুঝেছেন কি বললাম? এরকম বারবার করলে মাথা ঘুরবে। আপনি লিখে ফেলেন। আচ্ছা, আচ্ছা, সবাই লিখে ফেলেছেন? আচ্ছা, সবাই লিখেছেন কিনা ইয়েস বলেন। সবাই লিখেছেন কিনা ইয়েস বলেন। আচ্ছা, সবাই লিখেছেন কিনা একটু ইয়েস বলেন। এই শব্দ করিস না, শব্দ করিস না, সাউন্ড আহে। ওই সাউন্ড আহে, সামিয়ার বাচ্চা সাউন্ড আহে। আচ্ছা, এইবার আসেন আমাদের লাস্ট কয়েকটা জিনিস। আচ্ছা, এইবার আমাদের লাস্ট কয়েকটা জিনিস দেখেন, সুন্দর করে দেখেন। এইবার আসেন বিসমিল্লাহ করে। এবার আমাদের লাস্ট কয়েকটা জিনিস, এইবার সবাই মুছে ফেলবো, আপনি আরেকটু দেখেন।
আচ্ছা ওকে, এই লাস্ট আমাদের লাস্ট, এই আমাদের লাস্ট কোপ, হ্যাঁ এইবার লেখেন সুন্দর করে। এবার লাস্ট আমাদের আর দুইটা বিধি আছে, এই দুইটা বিধি দেওয়ার পরে আপনাদের আর কি, হ্যাঁ আচ্ছা, আর দুইটা বিধি লিখে আমাদের পুরো আইনটা শেষ। আর 2টা মিনিট সময় দেন, তারপর আমি সবাইকে ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছি আপনাদের আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ওইটা আমি কালকে বুঝাই দিব না, আজকে থাকেন, আজকে ব্রাজিলের খেলা হচ্ছে। হ্যাঁ, সচিবের ওটা এক্স অফিসিও পোস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জাস্ট ওই অংশটা। ইয়েস, ওটা আমি কালকে বুঝাই দিব না মতিন সাহেব, এখন আজকে এই ব্রাজিলের খেলা সবাই এখন ওই খেলায় ঢুকে গেছে। আর দুইটা জিনিস শুধু লিখে রাখেন, আর দুইটা জিনিস শুধু লিখে রাখেন। দেখেন বিধি 60, আইনটা শেষ করতে হবে, জাস্ট 2টা মিনিট একটু লিখে রাখেন, নাহলে এই শেষ ফিনিশিংটা ভালো হবে না। বিধি 60টা লিখে রাখেন। বিধি 60-এ কি বলা আছে? বিধি 60-এ বলা আছে কোন আপনি শিক্ষানবিশ হওয়ার যোগ্যতা, এটা সবাই জানে, কিন্তু পরীক্ষা যেটা আইব সেটা আলাদা। শিক্ষানবিশ আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী যেটা সবাই হইতে হয়, শিক্ষানবিশ আইনজীবী হওয়ার যোগ্যতা। শিক্ষানবিশ আইনজীবীর হওয়ার যোগ্যতাটা কি? শিক্ষানবিশ আইনজীবী হওয়ার যোগ্যতা হচ্ছে 6 মাস, 6 মাস কোর্ট প্র্যাকটিস লাগবে। 6 মাস কি লাগবে? শিক্ষানবিশ কাল লাগবে, শিক্ষানবিশ কাল লাগবে, শিক্ষানবিশ কাল থাকা লাগবে এমন একটা সিনিয়রের আন্ডারে, এমন একটা সিনিয়রের আন্ডারে, এমন একটা সিনিয়রের আন্ডারে যিনি 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়রের কাছে থাকতে হবে। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়রের আন্ডারে, সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে, সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে থাকতে হবে 10 বছর পর্যন্ত। এটা মাথায় রাখবেন, এটা তাদের একটা ক্ষমতা। তবে সিনিয়র অ্যাডভোকেট কয়জন, একটা সিনিয়র অ্যাডভোকেট কয়জন শিক্ষানবিশ পালতে পারবে? কমেন্টে লেখেন। 60 জন শিক্ষানবিশ পালতে পারবে। একটা সিনিয়র অ্যাডভোকেট কয়জন শিক্ষানবিশ পালতে পারবে? 4 জন শিক্ষানবিশ পালতে পারবে। শিক্ষানবিশের সাইন দিতে পারে 4 জন। আমরা মুখস্থ করা হবে যে সিনিয়রের চাইব, ঠিক আছে? একজন শিক্ষানবিশ আইনজীবী 4 জন, একজন সিনিয়র অ্যাডভোকেট কয়জন শিক্ষানবিশ পালতে পারবে বলেন না? 4 জন। কয়জন? 4 জন শিক্ষানবিশ, শিক্ষানবিশের কি পিউপিলেস ফর্ম ফিল আপ করতে পারবে, পিউপিলেস, পিউপিলেস, পিউপিলেস ফর্ম ফিল আপ করতে পারবে, ফিল আপ করতে পারবে। এটা এটা লিখে রাখেন, এটা কমেন্ট করেন সবাই। সবাই চলে গেল নাকি? কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, একটু দাঁড়ান, আর একটু দাঁড়ান। তাহলে এই অংশটা দেখেন, শিক্ষানবিশ হওয়ার যোগ্যতা কি? 6 মাস কোর্ট প্র্যাকটিস লাগবে, 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন একটা সিনিয়র আন্ডারে থাকা লাগবে। এই সিনিয়র 4 জন শিক্ষানবিশ পালতে পারবে। 4 জনে একটা সিনিয়র কয়জনের? 4 জনের ফর্ম ফিল আপ করতে পারবে। কয়জনের? কমেন্ট করেন, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? 4 জন, হ্যাঁ 4 জন পালতে পারবে। এইবার পরীক্ষা যেটা আসবে, এতক্ষণ যা পড়াইছি এটা ফর্মালিটিস, এইটা পরীক্ষা আসবে। লিখে ফেলেন, লিখে ফেলেন, কোন শিক্ষা, হ্যাঁ লেখেন। নুরুল আমিন সাহেব, ক্লাস করতে হবে, ক্লাস কিন্তু ছাড়া যাবে না। লেখেন, কোন শিক্ষানবিশ আইনজীবী মিথ্যা তথ্য দেবে, কোন শিক্ষানবিশ, শিক্ষানবিশ আইনজীবী মিথ্যা তথ্য প্রদান করলে, মিথ্যা তথ্য প্রদান করলে, প্রদান করলে কি হবে? এই লেখেন, সুন্দর করে লেখেন, 5 বছর পর্যন্ত বহিষ্কার হয়ে যাবে। 5 বছর লেখেন, 5 বছর, এটাই পরীক্ষা আসছে। 5 বছর পর্যন্ত বহিষ্কার হয়ে যাবে, 5 বছর, 5 ইয়ার্স। সে 5 বছর কোনো পরীক্ষা দিতে পারবে না, 5 বছরের জন্য বহিষ্কার হয়ে যাবে। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, হ্যাঁ। 5 বছর পর্যন্ত বহিষ্কার হয়ে যাবে, এটা ডিসকোয়ালিফিকেশন, এটা তার ডিসকোয়ালিফিকেশন। কোনো শিক্ষানবিশ আইনজীবী যদি কয়, সে 5 বছরের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। হুম, ঠিক আছে, এই হচ্ছে, এই হচ্ছে টোটাল ব্যাপার। ঠিক আছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, বার কাউন্সিল রুলসটা আপনাদের শেষ। সবাই বলুন আলহামদুলিল্লাহ।